ধরো তুমি একটি নাটক বা সিনেমা দেখছো, যার পরিচালক সৃষ্টিকর্তা বা প্রকৃতি নিজে। সেখানে হাজার হাজার অভিনেতা, অভিনেত্রী, খলনায়ক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে বিভিন্ন প্রকৃতির বা বিভিন্ন চরিত্রের বিভিন্ন মানুষ রয়েছে। কখনো কি নিজেকে প্রশ্ন করেছো যে এই চরিত্রে আসলে তুমি কোথায় রয়েছো? তোমার হয়তো মনে হতে পারে যে এত এত মানুষের ভিড়ে, যেহেতু এটা হচ্ছে একটা আমাদের পৃথিবী নিয়ে, এত এত মানুষের ভিড়ে আমি ছোট্ট মানুষটার এখানে কি অবদান বা কি চরিত্র রয়েছে, আমি হয়তো বা এখানে তুচ্ছ। ঠিক তোমার মনে এখন যে কোশ্চেনটা আসছে, ঠিক একই কোশ্চেন আরো 150 বছর আগে কবি ওয়াল্ট হুইটম্যানের মনে এসেছিল। সে পৃথিবীর চারপাশের অবস্থা দেখে, অর্থাৎ তিনি যে পরিবেশে বাস করতেন, সেই পরিবেশের চারপাশের মানুষজনের আচার ব্যবহার দেখে, তাদের কার্যকলাপ দেখে তার মনে প্রশ্ন হয়েছিল, আসলে এই পরিবেশের সাথে বা এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে আসলে আমার অবস্থানটা কোন জায়গায়, আমি পৃথিবীর জন্য কি করছি, আমি কি অবদানটা রেখে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য। তখন তিনি অনেক চিন্তা ভাবনা করে একটা উত্তর বের করলেন, যে উত্তরটা তোমার তোমার মনে যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনের জন্য সেম উত্তর। তার উত্তরটা এমন ছিল যে এই পুরো পৃথিবীতে সবাই হয়তো যার যার নিজস্ব চরিত্রের মধ্যে রয়েছে, অনেকে অনেক ভালো ভালো চরিত্র রয়েছে, কিন্তু আমি একটা ছোট্ট মানুষ, আমি আমার মুখ দিয়ে যে ছোট্ট একটা সংলাপ বললাম বা আমি হয়তো একটা ভালো কাজ করলাম, এইটাই হচ্ছে আমার দেওয়া এই পৃথিবীর জন্য সব থেকে বড় উপহার। এখন তুমি হয়তো মনে করতে পারো যে এটা হয়তো বা কোনো কাজে লাগবে না, আমি কি, কিন্তু দিন শেষে প্রকৃতপক্ষে তোমার এই ছোট্ট একটা কাজই এই নাটক বা এই সিনেমাটিকে সার্থক করে তুলবে। বুঝাতে পেরেছি? ঠিক এই মূল ভাবটা নিয়ে আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের এইচএসসি একটা কবিতা রয়েছে তোমাদের, ও মি ও লাইফ। ওকে, এই কবিতাটা হচ্ছে আমরা সলভ করব। এখানে এই কবিতাটা মূলত দুই ভাগে বিভক্ত একটা কবিতা, যেখানে প্রথম অংশে রয়েছে কবির মনের যত প্রশ্ন, অর্থাৎ কোয়েশ্চেন, দুইটা স্ট্যান্ডা রয়েছে। ফার্স্ট স্ট্যান্ডাটা হচ্ছে কোয়েশ্চেন নিয়ে, এন্ড সেকেন্ড স্ট্যান্ডাটা আনসার নিয়ে, যেটা অলরেডি কবি নিজেই তার কবিতার মধ্যে লিখে দিয়েছেন, নিজেই কবিতার মধ্যে লিখে দিয়েছেন। তাহলে আগে আমি একটু বলি, এই কবিতার স্ট্যান্ডা হচ্ছে দুইটা। কয়টা স্ট্যান্ডা? দুইটা স্ট্যান্ডা। এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডা, স্ট্যান্ডা নাম্বার 1, কোয়েশ্চেনের আগে পর্যন্ত। স্ট্যান্ডা নাম্বার 1 এর মধ্যে থাকবে হচ্ছে কবির সব কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্ন, কবির মনের সব প্রশ্ন। তুমি জাস্ট আপুর সাথে সাথে বুঝো আপু কি বলছে, তুমি এই জিনিসটা মাথায় রাখো, আর কিছু লাগবে না। দেখো, অলরেডি কবিতার মধ্যে আনসারটা রয়েছে, তো আমি এখানে আলাদা লিখবো না। তো এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডা, এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডা। সেকেন্ড স্ট্যান্ডাটা কি নিয়ে? আনসার নিয়ে। সেকেন্ড স্ট্যান্ডারটা হচ্ছে আনসার নিয়ে। এটা হচ্ছে 2 নম্বর স্ট্যান্ডা, এটা হচ্ছে 1 নম্বর স্ট্যান্ডা। তাহলে কবিতাটার নাম হচ্ছে ও মি ও লাইফ। কে লিখেছেন? ওয়াল্ট হুইটম্যান। তো ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে চলো একটু জানি। ওয়াল্ট হুইটম্যান একজন হচ্ছে আমেরিকান কবি ছিলেন। তাকে আমেরিকায় দ্য ফাদার অফ ফ্রি ভার্স বলা হয়। কি বলা হয়? ফাদার অফ ফ্রি ভার্স। ফাদার অফ ফ্রি ভার্স মানে হচ্ছে মুক্ত ছন্দের জনক। ফাদার অফ, এগুলো বেসিক জিনিস একটু জেনে রাখলা। তুমি যদি হচ্ছে ধরো ক্লাস 10-এ পড়ে থাকো, যারা নবম শ্রেণীতে রয়েছে তোমার ছোট ভাই বোন, তাকে তুমি এই বেসিকটা জানিয়ে দিলে, বা তুমি যখন কয়েকদিন পর কলেজে চলে যাবে তখন তুমি তোমার ছোট ভাই বোনকে এইভাবে পড়াতে পারবে, ফাদার অফ ফ্রি ভার্স। তাহলে ওয়াল্ট হুইটম্যানকে কি বলা হয়? ফাদার অফ ফ্রি ভার্স। তাহলে আসো আমরা একটু কবিতাটা পড়ি। কবি কি বলেছে? ও মি, আগে আমি লাইনটা এক লাইন পড়বো, এরপর তোমাকে আমি ভেঙে ভেঙে দিব। প্রথমে বলা আছে, ও মি ও লাইফ অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকারিং। তাহলে এখানে কি বলা আছে? ও মি। ও মি দ্বারা কবি নিজেকেই বলছে, হাই আমি। এখানে কি বলা হয়েছে? হাই আমি। ও লাইফ, হাই আমার জীবন। অফ দিস কোশ্চেন্স মানে কি? অনেকগুলো প্রশ্ন। কি? রিকারিং। রিকারিং মানে হচ্ছে বারবার ফিরে আসা। রিকারিং মানে হচ্ছে বারবার ফিরে আসা, অর্থাৎ কবি তাকে এবং তার জীবনকে বলছে কেন এই প্রশ্নগুলো বারবার ফিরে আসে। প্রশ্নগুলো আমরা পরে জানবো, প্রথমে কবি এই কথাটা বলেছে। তাহলে আমরা এখানে কি পেলাম? রিকারিং মানে কি? রিকারিং মানে হচ্ছে বারবার বারবার ফিরে আসা, বারবার ফিরে আসা, বারবার ফিরে আসা। রিকারিং মানে হচ্ছে বারবার ফিরে আসা, এটা মনে রাখবে। পরে বলেছে কি? অফ দ্য এন্ডলেস
trains of the faithless, of cities filled with the foolish. এখানে কবি কি বলেছে একটু বুঝো। of the endless trains, of the endless trains of the faithless. faithless মানে কি একটু বোঝার চেষ্টা করো। কবি এখানে বলেছেন অফ দ্য এন্ডলেস ট্রেন, এখানে ট্রেন মানে রেলগাড়িকে বোঝানো হয়নি, এখানে ট্রেন মানে বোঝানো হয়েছে মানুষের সারি, মানুষের সারি অথবা মিছিল, সারি অথবা মিছিল। মানে ট্রেনে যেমন অনেক মানুষ থাকে, একটা মিছিল বা একটা হচ্ছে লম্বা সারিতেও তো অনেক মানুষ থাকে, এটা এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ কি বলতেছে, ফেথলেস মানে হচ্ছে কি যাদের বিশ্বাস করা যায় না তাদের হচ্ছে কি লম্বা সারি, মানে ইন্টলেস যেটা হচ্ছে শেষ হওয়ার নয়, যারা হচ্ছে কি বিশ্বাসযোগ্য নয়। অফ সিটিজ শহরে ভরে গিয়েছে, ফিল্ড এটা ফিল্ড বলা হয়েছে, এটা কিন্তু ফিল্ড উইথ দ্য ফলিশ, এবং শহর ভরে গিয়েছে কি দ্বারা, বোকা দ্বারা। ফলিশ মানে কি বোকা, ফলিশ মানে হচ্ছে বোকা। এখানে ফিল্ড এই জিনিসটা এখানে বলা আছে, ফিল্ড FILLED। দেখো কবিরা তো হচ্ছে অনেক কিছু দিয়ে তাদের মাধুর্য মিশিয়ে কবিতা লিখে, তাই না? রূপক ব্যবহার করে, লাইক মেটাফোর, পার্সোনিফিকেশন, সিমিলি, এই টাইপের অনেক কিছু ব্যবহার করে। তো কবির ভালো লাগছিল যে এখানে আমি ইটা উজ্জ্ব করে দিব, এর জন্য ইনি এখানে ইটা উজ্জ্ব করে দিয়েছেন, বাট এটা হচ্ছে ফিল্ড। ক্লিয়ার? থার্ড লাইনে দেখো কি বলেছে, of the endless close of cities of myself, forever reproaching myself, for who more foolish than I, and who more faithless. এখানে কবি বলেছে of the endless close of cities মানে কি, মানে হচ্ছে শহরগুলোর শেষ হওয়ার আগে সে এখানে কি বলেছে, অফ মাই সেলফ ফর এভার রিপ্রোসিং মাই সেলফ। অর্থাৎ কবি হচ্ছে কি করছে, কবি আর কাউকে না, সে নিজেকেই হচ্ছে দোষারোপ করছে। রিপ্রোসিং মানে হচ্ছে নিজেকে দোষারোপ করা, নিজেকে দোষারোপ করা, লাইক ব্লেম, নিজেকে দোষারোপ করা, নিজেকে দোষারোপ করা। এটা সিনোনিম তুমি লিখতে পারো ব্লেমিং, যেহেতু এখানে আইএনজি আছে সো তুমি এখানে লিখতে পারো হচ্ছে তুমি এখানে লিখতে পারো হচ্ছে ব্লেমিং, ব্লেমিং লিখতে পারো। অর্থাৎ কবি নিজেকেই হচ্ছে, আর কাউকে না, কবি নিজেকে দোষারোপ করছে। কি করছে, ফর হু মোর ফুলিশ দেন আই, আমার থেকে বোকা আর কি আছে, ফুলিশ মানে বোকা, আমার থেকে বোকা আর কি আছে, এন্ড হু মোর ফেইথলেস, এবং আমার থেকে মানে অবিশ্বাসী আর কে আছে। এটাই কবি বুঝিয়েছে, মানে হচ্ছে দিন শেষে গিয়ে কবি নিজেই নিজেকে দোষ দিচ্ছে যে আসলে আমার থেকে বোকা আর কি আছে, আমার থেকে অবিশ্বাসী আর কে আছে। এখানে মাই সেলফ দ্বারা হচ্ছে কবিকে কিন্তু বোঝানো হয়েছে, মাই সেলফ দ্বারা কবিকে বোঝানো হয়েছে, পয়েন্ট। নেক্সট দেখো এখানে কি বলা আছে, আমি এটা একটু ক্লিয়ার করে লিখি, ব্লেমিং। of eyes that vainly grab the light of the objects mean of the struggle ever renewed. এখানে কি বলা রয়েছে একটু খেয়াল করো, of eyes that vainly grab the light, সেই চোখগুলো যারা হচ্ছে প্রতিনিয়ত কি খুঁজে, আলো খুঁজে, সেই চোখগুলো যারা প্রতিনিয়ত আলো খুঁজে, মানে হচ্ছে যারা কোনো কিছু ভালো কোনো কিছু করতে চায়, লাইক এটা বোঝানো হয়েছে, যারা হচ্ছে দিয়ে মানে তাদের সাফল্যটা ছুঁতে চায়, এটা বোঝানো হয়েছে। অফ দ্য অবজেক্টস মিন, তুচ্ছ বিষয়। দেখো এখানে তুচ্ছ বিষয়ের কথা বলা রয়েছে, কি এখানে অবজেক্ট মানে হচ্ছে বিষয়, অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে হচ্ছে বিষয়, অবজেক্ট মানে হচ্ছে বিষয়, আর মিন মানে হচ্ছে, মিন মানে হচ্ছে এখানে কি তুচ্ছ, মিন মানে হচ্ছে তুচ্ছ, এগুলো লিখে রাখবা, এগুলো বই লিখে রাখো, মিন মানে হচ্ছে তুচ্ছ। অফ দ্য স্ট্রাগল ইভার রিনিউড মানে কি সংগ্রামগুলো নতুন নতুন কি হচ্ছে, এগুলো প্রতিনিয়ত নতুন হয়ে যাচ্ছে, মানে তাদের সংগ্রামগুলো আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে, এটা বোঝানো হয়েছে। অফ দ্য পুর রেজাল্টস অফ আর অফ অল অফ দ্য প্লোডিং অ্যান্ড শর্টেড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। এখানে প্লোডিং মানে হচ্ছে সোজা চলে যাওয়া, মানে কোনো কিছু না দেখে একদম সোজা ধীরে ধীরে চলে যাওয়া আর কি। এরপর হচ্ছে শর্ডিট মানে হচ্ছে খারাপ, কুলুষিত, কোডিট মানে হচ্ছে কুলুষিত, অর্থাৎ চারপাশে কি খারাপ মানুষে ভরে গিয়েছে, আমার চোখ যে দিকেই চায় চারপাশে আমি শুধু হচ্ছে খারাপ মানুষকে দেখি যাদের কোনো উদ্দেশ্য নাই। এটা হচ্ছে এই মানে তার সব প্রশ্নের উত্তর, মানে এখানে এটাই বলা হয়েছে, মানে রেজাল্ট, ফলাফলটা বলা হয়েছে। এরপরে দেখো কি বলছে, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট
বছরের শেষে কি বলেছে, উইথ দ্য রেস্ট মি ইন্টারউইন্ড, মানে কি আমাকেও এটা কি করে আছে, মানে এই যে আমি যত কোশ্চেন গুলো করছি দিন শেষে এই কোশ্চেন গুলো আমাকে আঁকড়ে ধরে আছে। তো এই ইন্টারউইন্ড মানে হচ্ছে আঁকড়ে ধরা, হচ্ছে আমরা বলি না ইষ্টপিষ্ট ভাবে জড়িয়ে ধরেছে, এরকম আঁকড়ে ধরা। ইন্টারউইন্ড মানে হচ্ছে আঁকড়ে ধরা। দ্য কোশ্চেন প্রশ্ন, ও মি সো স্যাড, ও মি মানে কি বলেছে, হাই আমি, সো স্যাড খুবই কি দুঃখিত, রিকারিং ফিরে আসে, হোয়াট গুড এমিড দিস, ও মি ও লাইফ, তাহলে আমি ভালো কি করলাম, এই একই কোশ্চেন বা একই প্রশ্ন বারবার আমার মনে ফিরে আসে, এটাই বলেছে। পরে দেখো কি আনসার, আনসার মানে হচ্ছে উত্তর, অর্থাৎ এতক্ষণ বলে সে যতক্ষণ যত কোশ্চেন গুলো করলো সেই কোশ্চেন গুলোর উত্তর হচ্ছে সে আবার নিজেই খুঁজে বের করেছে। কি খুঁজে বের করলো, দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট ইউ আর হেয়ার, তুমি যে এইখানে রয়েছো, অর্থাৎ তুমি যে বেঁচে আছো, দ্যাট লাইফ এক্সিস্ট মানে কি বেঁচে আছো, লাইফ এক্সিস্ট মানে হচ্ছে বেঁচে থাকা, অ্যান্ড আইডেন্টিটি এবং তোমার যে একটি নিজস্ব সত্তা আছে, এটাই কম কিসের, মানে এত প্রশ্নের পর আমি যে বেঁচে আছি এই পৃথিবীর বুকে এটাই অনেক বড় বিষয়, আমার এখানে আর কোনো কিছু করার দরকার নেই, আমি যে বেঁচে আছি এটাই হচ্ছে কি সৃষ্টিকর্তার পক্ষ থেকে সব থেকে বড় উপহার, এটাই বলা হয়েছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে, দ্য পাওয়ারফুল প্লে গোস অন, এখানে কি বলেছে, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, এখানে পৃথিবীকে একটা নাটকের সাথে তুলনা করা হয়েছে, পাওয়ারফুল প্লে দ্বারা পৃথিবীকে বোঝানো হয়েছে, কাকে, পৃথিবীকে। আর পাওয়ারফুল প্লে মানে হচ্ছে মহৎ নাটক, মানে হচ্ছে অনেক বড় একটা নাটক, মানে হচ্ছে চলছে, গোস অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, এটা বোঝানো হয়েছে, গোস অন চলেই যাচ্ছে, এন্ড ইউ মে এবং তুমি এখানে কি করছো, কন্ট্রিবিউট এ ভার্স, তুমি এখানে ছোট্ট একটা অবদান রাখছো। সো প্রথমে আপু যে বলেছিল যে এই জীবন আসলে আমার উত্তরটা কি হতে, তুমি হয়তো মনে করছো যে তোমার কোনো একটা কাজ এটা অনেক ছোট, এটা আমার দরকার নাই, এটা আমার পৃথিবীকে এটা আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু দিন শেষে তোমার ওই ছোট্ট কাজটাই পৃথিবীর অনেক বেশি দরকার, এটা হচ্ছে মূল মেসেজ। তাহলে এখানে একটু মনে রাখবা, পাওয়ারফুল প্লে হচ্ছে মেটাফোর, এটা কি, এটা হচ্ছে মেটাফোর, লাইক পৃথিবীকে হচ্ছে কিসের সাথে, একটা নাটকের সাথে তুলনা করা হয়েছে। মেটাফোর মানে হচ্ছে কোনো কিছুকে যখন হচ্ছে সরাসরি মানে হচ্ছে তুলনা করা হয় ওটাকে হচ্ছে কি বলে, আমরা মেটাফোর বলি, তাহলে এটা হচ্ছে এখানে মেটাফোর। আর হচ্ছে কন্ট্রিবিউট এ প্লে, এটা হচ্ছে মেটাফোর, কন্ট্রিবিউট আভার্স এটাও হচ্ছে মেটাফোর। আর এখানে একটু দেখো, ও মি, এই ওটা হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন এগুলো একটা বেসিক জিনিস, এগুলো মনে রাখো। তাহলে আপু যেভাবে একদম বলে দিয়েছি তুমি জাস্ট এইভাবে একটু মনে রাখো, কারণ এখান থেকে তোমাকে কোশ্চেন আনসার করতে হবে। তো আমাদের পোয়েম লেখার ক্ষেত্রে 8টা কোশ্চেন থাকে, সেখান থেকে আমাদের 5টা আনসার করতে হবে, প্রতিটাই হচ্ছে ইস 2 মার্ক ক্যারি করবে, অর্থাৎ 2 নাম্বার করে ক্যারি করবে। সেখানে তোমার কোশ্চেনটা মানে হচ্ছে আমার এই কবিতাটা দেওয়া থাকবে না, জাস্ট কোশ্চেন করা থাকবে, প্লেন কোশ্চেন, কোশ্চেনটা দেখে তোমাকে বুঝতে হবে ইনস্ট্যান্ট যে আসলে এটা কোন কবিতা থেকে এসেছে। সো তুমি যদি এই কবিতাটা একটু ভালো মতো এটার যে অর্থটা অন্তর্নিহিত ভাবটা জাস্ট একটু মনে রাখতে পারো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় এইটা থেকে যদি 2টা কোশ্চেন আসে তুমি সেখানে ফুল মার্ক ক্যারি করতে পারবে। নেক্সট দেখো এখান থেকে যা যা দরকার, এই কবিতার মেইন থিমটা আমরা এখানে তোমাকে সুন্দর মতো দিয়ে দিয়েছি, পরীক্ষার মধ্যে থিমও আসতে পারে 2 নাম্বারের জন্য, জাস্ট এইটুকু থিম লিখলেই এনাফ, 2 নাম্বারের জন্য এইটুকুই যথেষ্ট। এবং হচ্ছে তোমার বোঝার সুবিধার্থে আপু বাংলাটাও করে দিয়েছি। নেক্সট দেখো, এই পোয়েম থেকে যত কোশ্চেন হতে পারে, ইভেন বইয়ের যে কোশ্চেন গুলো ছিল ওইগুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি, এর বাইরে তোমার আর কোনো কোশ্চেন লাগবে না। তো আপু এখন তোমাকে এই কোশ্চেন গুলো আর পড়াবো না, তোমার যদি এই কোশ্চেন গুলো লাগে বা হচ্ছে তুমি যদি আপু নোটটা দেখে পড়তে চাও, তুমি আমাদের থেকে এই পিডিএফটা কালেক্ট করতে পারো। এখন পিডিএফটা কালেক্ট করার জন্য তোমাকে কি করতে হবে, তুমি আমাদের এই ক্লাসটা তোমার 5 জন বন্ধুকে শেয়ার করে বা মেনশন করে আমাদের পেজে তার একটি স্ক্রিনশট পাঠিয়ে দিলেই আমরা তোমাকে এই পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে তুমি আর দেরি না করে নিজে ক্লাসটা করো এবং তোমার বন্ধুদের মাঝে এই পোয়েমের ক্লাসটা শেয়ার করে দিয়ে তুমিও এই ক্লাসের পিডিএফটা নাও এবং হচ্ছে তোমার একটা প্রিপারেশন এই কবিতার উপর নিয়ে ফেলো। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।